নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয়টা মূলত আপনারা প্রত্যেকেই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা মিডিয়া চ্যানেলে আপনারা দেখেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা সত্যি খুব শোচনীয়, এবং এই শোচনীয় অবস্থায় ভারত সরকার এরপরে কি পদক্ষেপ নিতে পারে, যে ভয়ঙ্করতম পদক্ষেপগুলো ভারত সরকার নিতে পারে সে বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে এই বছর জুলাই মাসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে এসেছেন। কার্যত তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়, এবং এরপরেই বাংলাদেশে যারা সনাতনী রয়েছে তাদের উপর নিপীড়িত অত্যাচার শুরু হয়। এবং এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পূর্ব পরিকল্পিত ঘটনা যে বাংলাদেশের যারা সনাতনী তাদের উপরে কিন্তু অকথ্য এবং নিপীড়িত অত্যাচারিত হতে হচ্ছে। বিগত বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন রকম দুর্গাপুজো এবং কালী পুজোতে সেখানে মূর্তি ভাঙা থেকে শুরু করে প্যান্ডেল ভাঙা থেকে শুরু করে নিপীড়িত যারা সনাতনী সম্প্রদায়ের লোক তাদের উপর অত্যাচার করা, এটা আমরা বিভিন্ন রকম নিউজ চ্যানেলে দেখেছি। কিন্তু বর্তমানে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে ইসকনের একজন সাধু, তার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে কিন্তু ধরার পরই কার্যত বাংলাদেশে হিন্দুদের ওপরে আরও নিপীড়িত অত্যাচার শুরু হয়েছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ওনাকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, সেখানে যখন শুধুমাত্র পুলিশই হিন্দুদের, যারা হিন্দুরা প্রোটেস্ট করছিল বা সনাতনীরা প্রোটেস্ট করছিল, তাদের উপরে পুলিশ এবং সেনাবাহিনীর সামনেই যারা বাংলাদেশের সংখ্যাগুরু তারা কিন্তু কার্যত বোমাবাজি করেছে, এবং এটা আমরা বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখেছি। কিন্তু ঘটনা হচ্ছে দিনের পর দিন বাংলাদেশে যে ভারত বিরোধী অবস্থান এবং ভারতের বিরুদ্ধে যেভাবে তারা উঠে পড়ে লেগেছে, এরপর ভারত সরকার কিন্তু আর চুপ করে বসে থাকবে না। আপনারা প্রত্যেকেই জানেন, বিভিন্ন মিডিয়া চ্যানেলে আপনারা হয়তো দেখছেন যে এরপরে ভারত সরকার হয়তো বাংলাদেশের উপরে কোনো সেনাবাহিনী নামিয়ে দিতে পারে, বা সেনাবাহিনীর দ্বারা বড় রকমের কোনো অপারেশন করতে পারে। দেখুন, একটা বাংলাদেশ এখন পর্যন্ত কোনো একটা দেশে ভারত সরকার কিছুতেই তাদের সেনাবাহিনীকে এই মুহূর্তে প্রেরণ করতে পারে না। কিন্তু ভারতের হাতে যুদ্ধাস্ত্র ছাড়া আরও অনেক কিছু অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো কার্যত বাংলাদেশের উপরে কিন্তু ভারত সরকার এবার প্রয়োগ করতে চলেছে। মূলত এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা যদি আপনারা একটু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করেন, তবে এর পেছনে কিন্তু আমেরিকার একটা গভীর ষড়যন্ত্র ক্রমশ কিন্তু প্রকাশ পাচ্ছে। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে বাইডেন প্রশাসন, আমেরিকার এই সরকার ক্ষমতায় আসার পরই তারা নানা রকমভাবে ভারত বিরোধিতায় লিপ্ত হয়েছে, এবং এবং বাইডেন সরকার মনে প্রাণে চাইছিল ভারত যাতে চীনের সাথে একটা যুদ্ধে লিপ্ত হয়ে যায়, এবং এই যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়ার পরেই ভারতের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হবে, এবং সেই অস্থিরতাটাকে কার্যত ভালো রকমভাবে কাজে লাগাবে কিন্তু আমেরিকা। কিন্তু ঘটনাচক্রে ভারতের যে বিদেশমন্ত্রী জয়শঙ্কর, এই লোকটিকে বারবার করে আমরা বলি যে এই জয়শঙ্করের মতো লোক যদি ভারতের স্বাধীনতার পর যদি এরকম কোনো লোক ভারতে অন্তত থাকতো, অন্তত একটা বা দুটো, তাহলে আজকের কিন্তু আমাদের দেশে এই ধরনের অবস্থা হতো না। আমাদের যে এই মুহূর্তে পরিস্থিতি, তার থেকে আমরা অনেক এগিয়ে থাকতাম এই জয়শঙ্করের মতো লোকের দিকে। এইবার আসি যে আমেরিকা যতই ভারতের সাথে ভালো রকম সম্পর্ক রাখুক না কেন, আমেরিকা সরকার কিন্তু তলায় তলায় ভারতের মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে কিন্তু তারা কার্যত মদত দিয়ে থাকে, এবং ভারতে যাতে অরাজকতা, নানা রকমভাবে অরাজকতা সৃষ্টি হয় বিভিন্ন অংশে, সেই বিষয়ে কিন্তু আমেরিকা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু নতুন কোনো বিষয় নয়। এবার আপনাকে বলি বাংলাদেশের এই ঘটনাটা। দেখুন, কেন আমি এটিকে বিচ্ছিন্ন ঘটনা এই কারণেই বলছি না, তার কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু আইএসআই, যারা পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা, তারা বাংলাদেশ যখন পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তারপরই আইএসআই এর মূল যে রাগটি ছিল সেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের ভেতরে একটা অস্থিরতা সৃষ্টি করে রাখা, এবং সেই সময় থেকেই বাংলাদেশিদের মৌলবাদী যে শক্তি তাদেরকে মানে আপনার পাকিস্তানের যে আইএসআই তাদেরকে কিন্তু নানা রকমভাবে ফান্ডিং শুরু করে, এবং ক্রমশ ভারত বিরোধিতায় সেই ফান্ডিংগুলোকে এমনভাবে কাজে লাগায় যাতে ভারত বিরোধিতায় বাংলাদেশ থাকে। আপনারা হয়তো জেনে থাকবেন যে শেখ হাসিনার সরকার যতই ভারতের সাথে সম্পর্ক রাখুক না কেন, বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু আইএসআই সমান তালে একটা প্যারালাল গভর্নমেন্ট চালিয়ে গেছে, এবং এই প্যারালাল গভর্নমেন্ট চালানোর পেছনে সব থেকে বড় ভূমিকা নিয়েছে বাংলাদেশের যারা মৌলবী, যারা কিনা
যে র্যাডিক্যাল ইসলামের প্রচার করে তাদেরকে আইএসআই কিন্তু ভালো রকম কাজে লাগিয়েছে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমেরিকা যতই পাকিস্তানের ওপর নানা রকম প্রতিবন্ধকতা জারি করুক না কেন, ভারতের বিপক্ষে আমেরিকা কিন্তু এই আইএসআই জঙ্গি গোষ্ঠীকে বা আইএসআইকে তারা বাংলাদেশের হয়ে কাজে লাগিয়েছে এবং ভারত বিরোধিতার জন্য যা যা করা দরকার সেই জিনিসগুলো কিন্তু আমেরিকা আইএসআইকে তারা ফান্ডিং করেছে। আপনারা অনেকে হয়তো জানলে অবাক হবেন যে এই আইএসআই ফান্ডিংয়ের ফলেই বাংলাদেশে ভারত বিরোধিতা একটা কিন্তু যে ভারত বিরোধিতা যে একদম ছাত্র সমাজ থেকে এরা কিন্তু ভারত বিরোধিতার ক্ষেত্রে ফান্ডিং করে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এরপর ভারত সরকার কি করবে? ভারত সরকার কি মুখ বুজে বসে থাকবে? ভারত সরকারের কাছে এমন অস্ত্র রয়েছে যেগুলো যুদ্ধ বা কোনো অস্ত্রশস্ত্র বাংলাদেশের উপর প্রয়োগ না করে বাংলাদেশকে কার্যত কিন্তু মাটিতে মিশিয়ে দেওয়া যায়, সেই অবস্থা কিন্তু ভারত সরকারের আছে। ভারত সরকারের এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে যত রকমের ইম্পোর্ট বা বাংলাদেশে যে এক্সপোর্ট করে সেই এক্সপোর্ট ভারত সরকারের ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত। দ্বিতীয় কথা, যে মানবিকতার খাতিরে ভারত সরকার বাংলাদেশে যারা ভারতে চিকিৎসা করাতে আসে সেই চিকিৎসার জন্য ভিসা কার্যত দিয়ে রেখেছিল, সেই ভিসা বাংলাদেশের উপরে ইমিডিয়েট সেই ভিসা ভারত সরকার যদি বন্ধ করে না দেয় তাহলে কিন্তু বাংলাদেশিরা এই সুযোগগুলো দিনের পর দিন নিয়ে যাবে। তৃতীয় যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশি বহু পণ্য যারা ভারতবর্ষে ব্যবসা করে যাচ্ছে এবং তাদেরকে কার্যত বিনা শুল্কে ভারতে ব্যবসা করার অনুমতি দিয়েছে, সেই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে ভারত সরকারের কিন্তু বিপুলভাবে তাদের উপর ট্যাক্স চাপানো উচিত। তাতে বাংলাদেশের সরকার ভালো রকম বুঝতে পারবে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা যে ধরনের তারা ভারত বিরোধিতায় লেগেছে সেই বিরোধিতার কিন্তু তারা কার্যত ভালো রকম মজা টের পাবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভারতে প্রচুর পরিমাণে বাংলাদেশি ঢুকে রয়েছে। এই বাংলাদেশিদের কিন্তু ভারত সরকারের এই মুহূর্তে উচিত প্রত্যেকটা স্টেটে বাংলাদেশিদের কিন্তু কার্যত ভারত থেকে তাড়ানোর জন্য একটা কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে হবে। এবং সবশেষে বলি, আমাদের বেঙ্গল সরকারের উচিত ইমিডিয়েট যে ফেন্সিংয়ের জন্য জমি, সেই জমি কার্যত প্রোভাইড করা। তার কারণ হচ্ছে এই খোলা ফেন্সিংয়ে বাংলাদেশিরা কিন্তু ভারতে এসে কার্যত ভারতের থেকে নানা রকম সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে গিয়ে ভারত বিরোধিতার কাজে লিপ্ত হচ্ছে। এই বিষয়ে ভারত সরকারের কিন্তু ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। আর সেনা অ্যাকশন নেওয়া নিলে ভারতের উপরে নানা রকম বৈদেশিক চাপ শুরু হয়ে যাবে। এবং যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে একটা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে এবং এই গভর্নমেন্ট কিন্তু কার্যত বসিয়েছে আমেরিকার মদতেই আজকের যে ইউনিস যারা বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতার শীর্ষে বসে আছে তার অঙ্গুলি হেলনেই চলছে। এবং বাইডেন প্রশাসন কার্যত তাদের যে সময় মেয়াদকাল, সেই মেয়াদকাল 2025 জানুয়ারিতে মেয়াদকাল শেষ করতে চলেছে এবং তার আগে তারা ভারত বিরোধিতার ক্ষেত্রে একটা বড় রকমের কাজে লাগাতে চাইছে ইউনিসকে। এবং ইউনিসও চাইছে, যেহেতু এইবার আগামী দিনে ইউনিসের কপালে কিন্তু একটা বড় রকমের দুঃখ অপেক্ষা করছে, সেই জন্য ভারতের বিরুদ্ধে একটা পাল্টা চাপ সৃষ্টি করার জন্য এই সনাতনীদের ওপর কিন্তু ইউনিস সরকার নানা রকম দমন পীড়ন শুরু করেছে। এখন দেখব ভারত সরকার কত তাড়াতাড়ি পদক্ষেপ নেয়। কারণ ভারত সরকার যদি এরপরও পদক্ষেপ না নেয় তাহলে ধরে নিতে হবে যে ভারতের একটা বড় রকমের দুর্বলতা রয়েছে। যেহেতু ভারত এই মুহূর্তে পৃথিবীর অন্তত এশিয়ার শক্তিশালী দেশের মধ্যে একটা, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মতন একটা ছোট্ট দেশ তারা কি করে ভারতের বিরুদ্ধে এরকম ধরনের যে প্রোপাগান্ডা শুরু করেছে, এই প্রোপাগান্ডাকে সমূলে কিন্তু বিনাশ করা দরকার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভারত সরকারের পদক্ষেপের জন্য আমরা লক্ষ্য রাখবো। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস করবেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।